ভ্রমণ মানে শুধু পাহাড় দেখা, নদীর পাড়ে দাঁড়ানো কিংবা নতুন কোনো জেলা ঘুরে আসা নয়। ভ্রমণ হলো নিজের পরিচিত পৃথিবীর সীমানা পেরিয়ে অচেনা পৃথিবীকে আবিষ্কার করা। কখন একটি পাহাড় শেখায় ধৈর্য, একটি নদী শেখায় চলতে থাকা, আর অচেনা মানুষের সঙ্গে একটি ছোট্ট সাক্ষাৎকারই শেখায় পৃথিবী আসলে আমাদের ধারণার চেয়েও অনেক বড়। এই যে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট, এই লেটের বা এই দেরি হওয়ার ক্ষতিপূরণটাকে বাংলাদেশ রেলওয়ে দিতে পারবে? তাই আমি বলবো যে রেলওয়ের যে সার্বিকভাবে কাঠামোগত পরিবর্তন আনা দরকার, যারা রেল মন্ত্রণালয়ে আছেন তারা এই বিষয়গুলো দেখবেন আশা করি ইনশাল্লাহ। আমরা আশা করি বাংলাদেশ রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভ্রমণ প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সুনামগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো, আর এখন আমি লক্ষ্মছড়াতে আছি। সুনামগঞ্জ ভ্রমণের এই লক্ষ্মছড়াই হচ্ছে আমার সর্বশেষ স্পট। এখান থেকে আমি ঢাকার দিকে রওনা করব। আপনারা যারা বিগত 4টা পর্ব দেখেন নাই, চাইলে দেখে আসতে পারেন। এছাড়াও আমি বাংলাদেশের 5টা জেলা সম্পূর্ণ বিনা টাকায় ভ্রমণ করছি। প্রত্যেকটা পর্বই আপনি চলঘুরি অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, দেখে আসতে পারেন। আপনারা অনেকে আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করেন না। আপনারা করতে পারেন। আপনাদের এই ছোট্ট অনুপ্রেরণা আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে সাহায্য করে। তো চলেন এবার আমরা ঢাকার দিকে রওনা করা যাক। এখানকার মানুষ ইন্ডিয়াতে কয়লার খনিতে যায়। এই যে পাহাড় দেখতে পাচ্ছেন না, এই পাহাড়ের রাস্তা ধরে চোরাই পথে ওরা আর কি মানে কয়লার খনিতে কাজ করতে যায়। হ্যাঁ, আর এই যেখানে যে একটা ইট দেখতে পাচ্ছেন বাচ্চা ঘুষতেছে, এই ইটের কিন্তু এই পাশে মানে যে পাশে আমি ক্যামেরা ধরে আছি এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর ওই বাসটা পার হলেই হচ্ছে বাংলাদেশ। তার মানে আমি এখন ইন্ডিয়াতে আছি। হ্যাঁ, वाह क्या सीन है, वाह क्या सीन है। সেন্ট অগাস্টিন বলেছিলেন, পৃথিবী একটি বই, আর যারা ভ্রমণ করে না তারা এর মাত্র একটি পৃষ্ঠায় পড়েছে। মানুষের জীবন কেবল একই জায়গায় বসে থাকার জন্য নয়, প্রকৃতি, মানুষ ও পৃথিবীর সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে তার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়। ভ্রমণ মানে শুধু পাহাড় দেখা, নদীর পাড়ে দাঁড়ানো কিংবা নতুন কোনো জেলা ঘুরে আসা নয়। ভ্রমণ হলো নিজের পরিচিত পৃথিবীর সীমানা পেরিয়ে অচেনা পৃথিবীকে আবিষ্কার করা। কখন একটি পাহাড় শেখায় ধৈর্য, একটি নদী শেখায় চলতে থাকা, একটি দীর্ঘ ট্রেন যাত্রা শেখায় অপেক্ষা, আর অচেনা মানুষের সঙ্গে একটি ছোট্ট সাক্ষাৎকারই শেখায় পৃথিবী আসলে আমাদের ধারণার চেয়েও অনেক বড়। দর্শকবৃন্দ, আমি নীলাদ্রি থেকে একটা মোটরসাইকেল পেয়েছিলাম, প্রায় 300-400 মিটার পর্যন্ত লিফট পেয়েছিলাম। তারপরে প্রায় আধা ঘন্টার মতো হাঁটি, তারপরে আরেকটা মোটরসাইকেল পাই, যেটা প্রায় 9 কিলোমিটার রাস্তা আমাকে আগায় দেয়। এই ঘাট থেকে আপনি লাউয়াঘড়া নামে একটা জায়গা আছে, ওই পারে 10 টাকা ফেরি ভাড়া সম্ভবত। লাউয়াঘড়াতে গিয়ে ওইখান থেকে হচ্ছে সিএনজি পাওয়া যায়, যেটা 120 টাকা করে একদম সুনামগঞ্জ সদরে নিয়ে যায়। এই রুটটা হচ্ছে সবচেয়ে সহজ এবং দ্রুততম রুট একটা। কিন্তু আমি যখন এসেছি আমি তো ধারণা ছিল না যে আমি কোন রুট দিয়ে গেলে তাড়াতাড়ি হবে বা সহজ হবে। আমি একেবারে তাহিরপুর উপজেলা হয়ে একেবারে বাদাঘাট হয়ে অনেক দূর রাস্তা ঘুরে টুরে একবারে চলে এসেছি। তো যাই হোক, উনি আমাকে এই রুটের ব্যাপারে হেল্প করেছে, শুক্রিয়া। আর আমি এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে আপনার 5:30টার কাছাকাছি সম্ভবত। হ্যাঁ, তো ফেরি আসলে আমি ফেরিতে উঠবো, ওই পারে গিয়ে বাদাঘাটে গিয়ে সিএনজিগুলোকে জিজ্ঞেস করবো যে আমাকে বিনা টাকা নেওয়া যায় কিনা। আমি কিন্তু সিএনজিতে সুনামগঞ্জ সদরে চলে আসছি, আর ড্রাইভার আমার কাছ থেকে কোনো টাকা রাখে নেই, বলেছে টাকা লাগবে না। ওই যে ওইটা হচ্ছে নতুন বাজার বাস স্ট্যান্ড, হ্যাঁ, ব্রিজ থেকে নেমে গেলে। আর আমি এই মুহূর্তে হচ্ছে 6টা দর্শনীয় জায়গা বা স্পট বলতে পারেন, সুনামগঞ্জের 6টা দর্শনীয় স্থানের মধ্য দিয়ে আমার সুনামগঞ্জ জেলা ভ্রমণের মানে পর্ব শেষ হচ্ছে। আমি এখন হচ্ছে ঢাকার দিকে রওনা করতে হবে আমাকে। সামনে গিয়ে আমি দেখবো যে আমাকে কোনো গাড়ি সরাসরি ঢাকাতে নেয় কিনা। যেমন মামুন ট্রাভেলস আছে, মোবারক ট্রাভেলস আছে, এছাড়াও ব্র্যান্ডের তো আছে হানিফ, শ্যামলী, হ্যাঁ, এনা, এই পরিবহনগুলো সরাসরি ঢাকাতে অনেক আছে। তো আমি সরাসরি যদি না যাইতে পারি সেক্ষেত্রে আমাকে আবার সিলেট যাওয়ার ব্যবস্থা করতে হবে। সিলেট থেকে আমাকে ধাপে ধাপে যেতে হবে, যেভাবে আমি গত পর্বগুলোতে সুনামগঞ্জে এসেছিলাম ঠিক একইভাবে আমাকে যাইতে হবে আর কি। 2000 years later. আমার কাছে মনে হয়েছে যে সুনামগঞ্জের যে পুরাতন বাস স্ট্যান্ড আছে ওখানে গিয়ে আমি ঢাকায় আমি কোনো বাস পাবো না, তাই আমি সেখানে আর কষ্ট করে যাইও নাই। আর হচ্ছে কোনো কাউন্টারে যিনি আছেন বা সুপারভাইজার আছেন তাদেরকে জিজ্ঞাসা করে নাই। আর আমি একটা লোকাল গাড়িতে উঠেছি যেটা সিলেট সুনামগঞ্জ চলাচল করে থাকে। তো এই গাড়ির যিনি সুপারভাইজার বা ড্রাইভার ছিলেন ওনার সাথে কথা বলে আমি উঠেছি। আমি এখন সিলেট সদরের দিকে রওনা করেছি আর কি। সময় লাগবে 2 ঘন্টা, আর হচ্ছে সচরাচর ভাড়া হয়ে থাকে 120 বা 150 টাকার মধ্যেই আর কি। হ্যাঁ, আর গত পর্বে তো দেখেছিলেন যে আমি মার্কাজে ছিলাম। যদি ঢাকায় সিলেট থেকেও যেতে না পারি সেক্ষেত্রে রাতটা মার্কাজে কাটানোর চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে যে সিলেট সুনামগঞ্জের দূরত্ব কিন্তু যদিও আপনার 64 কিলো 65 কিলোর মতো, তো এখানে কিন্তু এসি বাস চলাচল করে থাকে, ঠিক আছে। নীলাদ্রি নামে একটা বাস আছে, এছাড়া আরও অন্যান্য বাস আছে
যেগুলো চলাচল করে থাকে। ভাড়াটা আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে বলতে পারতেছি না, তবে আশা করা যায় 300 থেকে 400 টাকার ভিতরেই আপনারা যাতায়াত করতে পারবেন যারা এসি বাসে করে যাতায়াত করতে চান। জীবনের গতি আর মানুষের নিয়তির ভাগ্য আসলে আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাবে এটা বোঝা বড় দায়। যাই হোক, সেই বিষয়ে আমি পরে আসতেছি। আমি আসি হচ্ছে যে খুজারখোলার দিকে। আমার পেছনে এটা খুজারখোলার আবাসিক এলাকা, আর এই রোডটা চলে গেছে সরাসরি আপনার শাহজালালের মাজারের দিকে, আর পিছন দিয়ে আপনাকে যেতে হবে স্টেশন রোডে। আমি এখন শাহজালালের মাজারের দিকে যাব। জাস্ট শুধু মাজারটা কোনো মতে ঘুরে দেখেই আবার আমাকে ঢাকার দিকে রওনা করতে হবে। আর এখন ঘড়িতে প্রায় 8:50 বাজে। আমি এখন আসি মূল কথায়, সেটা হচ্ছে রাতের বেলা আমি হচ্ছে খুজারখোলা যে মার্কাজ মসজিদ আছে এই মসজিদে থাকার জন্য নিয়ত ছিলামও। পরে একজন ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায়, ওনার নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, তবে যার সাথে ছিলাম ওনার নাম হচ্ছে সাজু। হ্যাঁ, সাজু ভাই, উনি এখানকার হচ্ছে স্থানীয়। তো ওনার যে বড় ভাই আছেন উনি আমাকে সাথে করে নিয়ে যান, যে বলতে আমাকে এসে জিজ্ঞেস করেন যে আপনি কোথা থেকে এসেছেন, কী করেন। তো আমি তাকে বিস্তারিত বলার পরে আমাকে তিনি তার বাসায় নিয়ে যান, সেখানে থাকার ব্যবস্থা করেন। যাই হোক, এইভাবে আমি রাত্রিটা এই সিলেটেই থাকি, আর এখন হচ্ছে মাজার থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাব। একটানা প্রায় 25 মিনিট হাঁটার পরে আমি এখন সিলেটের শাহজালাল রহমতুল্লাহের মাজারে আপনারা দেখতে পাচ্ছেন। সিলেট শহরের দরগা মহল্লাতে এর অবস্থান এবং সিলেট রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার হয়ে থাকে। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য মানুষ এখানে জিয়ারতের উদ্দেশ্যে আসেন। যেমনটা আপনি শুনছেন, নামটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন 1400 শতাব্দীর একজন প্রসিদ্ধ সুফি সাধক এবং ইসলাম প্রচারক। ঐতিহাসিক ও স্থানীয় সূত্র অনুযায়ী তিনি 1303 খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন এবং তার সঙ্গে 360 জন সঙ্গী বা আউলিয়ার আগমনের কথা প্রচলিত আছে। এই জন্য কিন্তু সিলেটকে 360 আউলিয়ার দেশও বলা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আমার পেছনে এটা হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন। আমি এখন হচ্ছে ঘড়িতে বাজে আপনার প্রায় 11:30 কাছাকাছি, 11:10 বা 15 হবে। তো সকালে এখানে 10 টাকা দিয়ে একটা নাস্তা করেছি আর পেট ভর্তি পানি খেয়েছি। যাই হোক, সকালে আর কোনো খাওয়া দাওয়া করি নাই। তো আমি এখানে যে বাস কাউন্টারগুলো আছে বা লোকাল বাস যেগুলো শায়েস্তাগঞ্জের দিকে যাতায়াত করে থাকে, 2-1টা বাসকে জিজ্ঞেস করেছিলাম যে নেওয়া যায় কিনা। তারা হয়তো বা নিত, কিন্তু সমস্যা হচ্ছে যে তাদের বাস এখনো পরিপূর্ণই হয়নি, একজন মানুষও নাই। তো তাদের যাত্রী না হওয়া আগেই আমি তাদেরকে গিয়ে বলেছি যে নেওয়া যায় কিনা। যদি যাত্রী থাকতো সেক্ষেত্রে নিত। আর আমার বিশ্বাস আছে যে আমি যদি এখানে আরও 1 ঘন্টা অপেক্ষা করি তাহলে বাস পাবো শায়েস্তাগঞ্জ পর্যন্ত। শায়েস্তাগঞ্জ থেকে আবার ভৈরব যেতে হবে, ভৈরব থেকে আবার ঢাকা যেতে হবে। মানে যাইতে যাইতে রাতের প্রায় 12টা বেজে যাবে ঢাকায় পৌঁছাতে, যেটা অনেক দেরি। আর বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আমি অন্যান্য পর্বগুলোতে আপনাদেরকে বলেছিলাম যে প্রচণ্ড পরিমাণে শারীরিক শক্তি এবং মানসিক শক্তি থাকতে হবে। যদি দুইটার একটা আপনি হারিয়ে ফেলেন তাহলে ভ্রমণ করতে কখনোই পারবেন না। সেটা যে কোনো জায়গাতে আপনি টাকা দিয়ে ভ্রমণ করলেও একই, শারীরিক শক্তি থাকতে হবে। যদি একবার ক্লান্ত হয়ে পড়েন বা অসুস্থ হয়ে পড়েন তাহলে ভ্রমণ করা আপনার জন্য কষ্টকর। তো আমি সিলেট রেলওয়ে স্টেশনে এসে আশুগঞ্জ পর্যন্ত জয়ন্তিকা এক্সপ্রেসের যে ট্রেন আছে, জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ছাড়ে, আশুগঞ্জ পর্যন্ত টিকিট কেটেছি, যার মূল্য ছিল 260 টাকা। হ্যাঁ, আমি টাকা এখানে রাখি, যার মূল্য ছিল 260 টাকা। আমি টিকিটটা আপনাদেরকে দেখাই। আর প্রত্যেকবারের মতো আমি বলবো যে বিনা টাকায় কখনো ট্রেন ভ্রমণ করবেন না, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং অবৈধ। এটা হচ্ছে আমার টিকিট, ঠিক আছে, আশুগঞ্জ পর্যন্ত। ওইখানে গিয়ে ওইখান থেকে আমি হচ্ছে ঢাকাতে যাওয়ার চেষ্টা করবো আর কি। আর আমার কাছে সর্বশেষ 280 টাকা ছিল। তো 260 টাকা দিয়ে আমি টিকিট কেটে ফেলেছি, যে আমি যেহেতু আর অন্য কোনো জেলাগুলোতে যাবো না, ভ্রমণ করবো না, শুধু সুনামগঞ্জ ভ্রমণ করার উদ্দেশ্যে বের হয়েছিলাম যেহেতু। তো পাশাপাশি সিলেটের একটা অংশ আমার দেখা হয়ে গেল। তো 260 টাকা একবার খরচ করে ফেললাম, ঢাকায় পৌঁছাই। শারীরিকভাবে অনেক ক্লান্ত, প্রায় 3 দিন ধরে ট্রাভেলিংয়ের উপরে আছি, ঘোরাঘুরির উপরে। আমার কাঁধের যে ব্যাগটা আপনারা দেখতে পান সবসময় ভিডিওতে, এটার ওজন কমপক্ষে প্রায় 2 কেজির মতো হবে। হ্যাঁ, তো এটা নিয়ে হয়তো বা আপনার কাছে ওজন কম মনে হতে পারে, কিন্তু এটা নিয়ে যখন আপনি রাস্তায় চলাচল করবেন তখন এটার ওজন অনেক হয়ে যায়। এক কাঁধ থেকে আরেক কাঁধ, অনেক কষ্টকর। তো আর বেশি কষ্ট করতে চাচ্ছি না, 260 টাকা দিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছাই, একবার বাসায় চলে যাব। আর সারাদিন এটাই শেষ খাওয়া। এই 10 টাকা দিয়ে একটা হচ্ছে পেডিস জাতীয় কিছু খেলাম, পানি খাইলাম, এটাই শেষ খাওয়া। তো ঢাকায় গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। জয়ন্তিকা এক্সপ্রেসের কিছু ভিডিও এবং শ্রীমঙ্গল দিয়ে যাওয়ার পথে আপনাদেরকে কিছু ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করব। দর্শকবিন্দু, টানা প্রায় 10 ঘন্টার একটা দীর্ঘ জার্নি শেষে আমি এখন কমলাপুরে আছি। যদিও এখানে ট্রেন পৌঁছানোর সময় কথা ছিল 7:15, তবে এখন 9-10টা বাজে আর কি। এই যে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট, এই লেটের বা এই দেরি হওয়ার ক্ষতিপূরণটা কি বাংলাদেশ রেলওয়ে দিতে পারবে? তাই আমি বলবো যে
রেলওয়ের যে সার্বিকভাবে কাঠামোগত পরিবর্তন আনা দরকার, যারা রেল মন্ত্রণালয়ে আছেন তারা এই বিষয়গুলো দেখবেন আশা করি ইনশাল্লাহ। আমরা আশা করি বাংলাদেশ রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আর সবশেষে সুনামগঞ্জ ভ্রমণের পর্বটা এখানে শেষ করা লাগতেছে আমাদেরকে। যদি আমাদের সুনামগঞ্জ ভ্রমণের পর্বে কোনো ভাষাগত ত্রুটি হয়ে থাকে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের এই ভিডিওগুলো কীভাবে আরও সৌন্দর্যমণ্ডিত করা যায় আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি ভিডিওগ্রাফিকগত যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটার জন্য আমরা ক্ষমা চাচ্ছি। এবং আমি বলতে চাই যে আপনাদের এলাকার যে লুকানো সৌন্দর্য আছে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। আমাকে ফলো করে রাখতে পারেন চলঘোড়া অফিশিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। আমাদের প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন, এবং জানাতে পারেন পরবর্তী গন্তব্য আমরা কোথায় করতে পারি, কোথায় যেতে পারি। শুধু আমাকে ফলো করলে হবে না, ফলো করুন তাদেরকে যারা ইসলামের সঠিক মর্মকথা, সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এবং ধর্মের সঠিক তথ্য কথা মানুষের সামনে পৌঁছে দিচ্ছে। তাদেরকে ফলো করুন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো তথ্যচিত্রে, অন্য কোনো জেলায়, নতুন কোনো মানুষের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।